বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, রোববার টানা 6 ঘন্টা বিদ্যুৎ থাকবে না চট্টগ্রামে যেসব এলাকায়। জরুরি মেরামতের ও উন্নয়ন কাজের জন্য রোববার টানা 6 ঘন্টা চট্টগ্রামের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা পিডিবি চট্টগ্রাম থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। এরপর জানাবো, অবশেষে এক্সিলারেট এলএনজি টার্মিনাল থেকে গ্যাসের সরবরাহ শুরু। কক্সবাজারে মহেশখালীতে এক্সিলারেট এলএনজি পরিচালিত ভাসমান স্টোরেজ এবং রিগ্যাসিফিকেশন বা ইউনিট বা এফএসআরইউ বা এলএনজি টার্মিনাল 3 দিন বন্ধ থাকার পর পুনরায় গ্যাসের সরবরাহ শুরু হয়েছে। বাংলাদেশ তেল গ্যাস এনার্জি খনিজ সম্পদ কর্পোরেশন বা পেট্রোবাংলার এক কর্মকর্তা বলেন, আজ 22 আগস্ট দুপুর 2টার দিকে এলএনজি টার্মিনাল পুনরায় চালু হয়েছে। বর্তমানে জাতীয় গ্রিডে ঘন্টায় 100 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করছে। তিনি বলেন, এলএনজির মোট সরবরাহ বেড়ে 686 মিলিয়ন ঘনফুট রয়েছে। মধ্যরাতের মধ্যে জাতীয় গ্রিডে আরও 300 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হতে পারে। এদিকে উচ্চ শব্দে গান ছেড়ে দাঁত ভেঙে দেয়া মাসুদা মারা গেছেন। জয়পুরহাটের কালায়ে যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানসিক নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মেহেদী হাসান শাপলার বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকার 8 দিন পর শুক্রবার রাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান গৃহবধূ মাসুদা বেগম, বয়স 27। এবারে জানাবো, মাদক সংক্রান্ত বিরোধে পাল্টাপাল্টি হামলা, পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর। ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে আধিপত্য বিস্তারের ঘটনায় পাল্টাপাল্টির হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ন্ত্রণ এবং আহতদের উদ্ধার করতে গিয়ে উত্তেজিত একটি পক্ষের হামলার শিকার হয়েছে পুলিশের সদস্যরা। এ সময় ভাঙচুর করা হয় পুলিশের ব্যবহৃত একটি পিকআপ ভ্যান। এক পর্যায়ে অতিরিক্ত পুলিশের সহায়তায় গুরুতর আহত 2 জনকে উদ্ধার করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, ছোট ভাইকে কুপিয়ে হত্যা, বড় ভাই এবং ভাতিজা সহ গ্রেপ্তার 4। গাইবান্ধার সদুল্লাপুরে ছোট ভাইকে কুপিয়ে হত্যার ঘটনার জেরে আদাচন্দ্র দাস নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে তার বড় ভাই, 2 ভাতিজা সহ একই পরিবারের 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এই ঘটনায় এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। অনেকেই বলাবলি করছে যে আসলে বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই পরিবারের মধ্যে এই ধরনের মৃত্যুর ঘটনা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, পৃথিবীর যেখানেই থাকুন দেখতে থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট তাজা সংবাদ। এবারে বিস্তারিত। রোববার টানা 6 ঘন্টা বিদ্যুৎ থাকবে না চট্টগ্রামের যেসব এলাকায়। জরুরি মেরামত এবং লাইন উন্নয়নের জন্য 23 আগস্ট টানা 6 ঘন্টা চট্টগ্রামের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না। এর মধ্যে রয়েছে মুরাদপুর 1, মুরাদপুর 6, মুরাদপুর 12 এবং বেশ কিছু এলাকাগুলো হলো নগরীর বদরুলতলা বড় গ্যারেজ, জাতিসা মাজার, আরাকান রোড এবং আশপাশের এলাকায় আরাকান হাউজিং সোসাইটি সহ আরও বেশ কিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না। সেই সঙ্গে বিবি মুরাদপুর দপ্তরের আওতাধীন সংশ্লিষ্ট 11 কেভি ফিডারের সমন্বয়ে লোড রোটেশনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু রাখা হবে বলে জানানো হয়েছে। আজ পল্লী বিদ্যুতের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পল্লী বিদ্যুতের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে জরুরি লাইন রক্ষণাবেক্ষণ করার জন্য মূলত এই বিদ্যুৎ
সংযোগগুলো সাময়িকভাবে আসলে বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উক্ত এলাকায় যারাই রয়েছেন তাদেরকে বলে দিতে চাই যে আপনারা আপনাদের জায়গা থেকে বিষয়গুলোকে আরও খুব গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে। বিদ্যুৎ ও জ্বালানি না থাকার কারণে ইতিমধ্যে বিষয়গুলো নিয়ে সবার কাছে ক্ষমা প্রার্থনা করা হয়েছে এবং আরও বলা হয়েছে যাতে করে বিদ্যুৎ এই সংকট দ্রুততম সময়ের মধ্যে সমাধান করা যায় সেই ব্যাপার নিয়ে তারা কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য মূলত এই বিদ্যুতের বিষয়টি দ্রুততম সময়ের মধ্যে সবকিছু ঠিকঠাক করা হচ্ছে। আরও বলা হয়েছে ফিডারের লাইনের রক্ষণাবেক্ষণ করার জন্য মাঝে মাঝেই বিদ্যুৎ বন্ধ রাখতে হয়। এজন্য সম্মানিত গ্রাহকদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা আসলে এই বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব দিয়ে সবকিছু করবেন এবং ভবিষ্যতে যেন এই বিষয়গুলো আরও সামনের দিকে এগিয়ে যায় সেটি সবাইকে আরও বেশি সজাগ দৃষ্টি রাখতে হবে বলে উল্লেখ করা হয়েছে। বর্তমান সময়ে যে ধরনের কার্যক্রম চলছে সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দাঁড়িয়েছে। এজন্য আমরা এখান থেকেই কার্যক্রম চালাতে চাই বলে জানান তারা। অবশেষে এক্সিলারেটের এলএনজি টার্মিনাল থেকে গ্যাসের সরবরাহ শুরু। কক্সবাজারে মহেশখালীতে এক্সিলারিট এলএনজির টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে আজ দুপুর থেকে সরাসরি বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে বলে জানা গেছে। জাতীয় গ্রিডে যে পরিমাণ বিদ্যুতের প্রয়োজন তার প্রায় সবটুকুই আসলে দেয়া হচ্ছে ধাপে ধাপে। প্রথম দিকে 100 ঘনফুট গ্যাস দেয়া হয়েছে। আজ পেট্রোবাংলার কর্মকর্তা জানান যে দুপুর 2টার দিকে এলএনজি টার্মিনাল পুনরায় চালু হয়েছে। 3 দিন বন্ধ থাকার পর এটি চালু হয়েছে। এলএনজি ভিত্তিক মোট গ্যাসের সরবরাহ বেড়ে 686 মিলিয়ন ঘনফুট হয়েছে। জাতীয় গ্রিডে আরও 300 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হতে পারে। পেট্রোবাংলা চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, একটি এলএনজি কার্গো আগামীকাল রোববার 23 আগস্ট টার্মিনালে পৌঁছানোর কথা থাকলেও নির্ধারিত সময়ের একদিন আগেই তা এসে পৌঁছেছে। ফলে আজ 22 আগস্ট থেকে টার্মিনালটিতে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ শুরু করেছে। তিনি আরও জানান, 2টা থেকে এলএনজি গ্যাস সরবরাহ মাত্র 580 মিলিয়ন ঘনফুট ছিল। নতুন এলএনজি পৌঁছানোর পর সরবরাহ বাড়তে শুরু হয় এবং বর্তমানে তা 686 মিলিয়ন ঘনফুটে উন্নীত হয়েছে। মোট এলএনজি সরবরাহের মধ্যে বর্তমান সামিট প্রায় 580 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করছে। এদিকে দেশে সামগ্রিক গ্যাস সরবরাহ বেড়ে 2300 মিলিয়ন ঘনফুট হয়েছে। বাংলাদেশে প্রতিদিন চাহিদা প্রায় 6000 মিলিয়ন ঘনফুট বা 6000 কোটি ঘনফুট গ্যাসের চাহিদা এখন পর্যন্ত, যেটা আসলে পর্যাপ্ত নয় বলে জানা যাচ্ছে। উচ্চ শব্দে গান ছেড়ে দাঁত ভেঙে দেয়া মাসুদা মারা গেছেন। জয়পুরহাটের কালায় যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানসিক নির্যাতনের ঘটনায় মারা গেছে সেই মাসুদা। তার দাঁত ভেঙে দেয়া হয়েছিল। উচ্চস্বরে লাউড স্পিকারে গান বাজিয়ে তারপর তার দাঁত ভেঙে দেয়া হয় যাতে করে তিনি মূলত কিছুই করতে না পারেন এবং এ কারণে মূলত এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করা হচ্ছে। বিষয়গুলো নিয়ে সবাই আরও বেশি সচেতন অবস্থায় রয়েছে। অবস্থায় বলতে গেলে সবাইকে আরও বেশি সজাগ দৃষ্টির মধ্য দিয়ে যেতে হবে এবং আরও বলা হয়েছে যে এটি নিয়ে সবাইকে খুব বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে আবির্ভূত হওয়ার জন্য জানানো যাচ্ছে। বর্তমান সময়ে আসলে বলতে গেলে এই মুহূর্তে সবাইকে আরও বেশি সজাগ দৃষ্টি দিতে হচ্ছে এবং এটি আমাদের সবার জন্য খুবই এক দুঃখজনক ঘটনা হিসেবে দাঁড়িয়েছে। বর্তমান সময়ে যে ধরনের কার্যক্রম চলমান রয়েছে সেখান থেকে আসলে বের হয়ে আসতে হবে, তাছাড়া কোনো বিকল্প বিষয় হতে পারে না বলে এমন কথা জানা গেছে। যারাই এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের সদস্যরা সক্রিয় অবস্থানে রয়েছে। এই ঘটনার পরপরই উক্ত ভুক্তভোগীর স্বামীকে আটক করা হয়েছে। গ্রেপ্তার মেহেদী হাসান শাপলা। তিনি নিজেই তার স্ত্রীকে এভাবে হত্যা করেছেন বলে বিভিন্ন সূত্র থেকে বিষয়টি জানা গেছে। লাউড স্পিকারে গান বাজিয়ে পিটিয়ে হত্যা করার কারণ হচ্ছে যাতে করে আশপাশের প্রতিবেশীরা উক্ত বিষয়গুলো আসলে না জানতে পারে, সেজন্য মূলত এটি করা হচ্ছে। মাদক সংক্রান্ত বিরোধে পাল্টাপাল্টি হামলা, পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর। ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় আসলে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। অবস্থা চলতে থাকলে দেশটা একরকম
ধ্বংসস্তূপে পরিণত হবে। দেশের অভ্যন্তরে আসলে পুরো দেশটা একরকম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। অবস্থায় সবাইকে আরও বেশি সজাগ ও সতর্ক অবস্থানে থাকার জন্য বলা হচ্ছে পুলিশের সদস্যরা আজ সেখানে গিয়ে আসামিদেরকে আটক করার চেষ্টা করলে পুলিশের সদস্যদের উপরই আসলে চটে যায় মাদক কারবারিরা। এরপরই তারা পুলিশের সদস্যদের উপর আক্রমণ চালায়। পুলিশের সদস্যরা এরপর কোনো মতে সেখান থেকে জীবন নিয়ে তারা পালিয়ে আসতে সক্ষম হয়েছে। পুলিশের সদস্যরা আরও জানিয়েছে যে তারা মূলত সেটি মীমাংসা করে দেওয়ার উদ্দেশ্যে গিয়েছিল। ফরিদপুরের কোতোয়ালি এলাকায় এমন ঘটনা ঘটেছে। সেখান থেকে আধিপত্য বিস্তার এবং মাদক কারবারিরা মূলত পুলিশের উপরই আক্রমণ চালায়। এতে পুলিশের পিজন ভ্যান ভাঙচুর করে গুড়িয়ে দেওয়া হয়েছে। কোনো মতে পুলিশের সদস্যরা দ্রুত অতিরিক্ত পুলিশ মোতায়েন করে তারপর সেখান থেকে চলে আসে। আসলে বর্তমান সময়ে কিছু মানুষ এতটাই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে চলে গেছে যে সেখান থেকে আসলে ফেরত আসা সবার জন্য খুবই এক ভয়াবহকর বিপর্যয়কর পরিস্থিতির আসলে সৃষ্টি হয়েছে। অবস্থা কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য হতে পারে না। পুরো বিষয়টাকে সবার জন্য খুবই এক শোচনীয় বিষয় হিসেবে আবির্ভূত হয়েছে। সেখান থেকে আসলে এই বিষয়গুলো নিয়ে সবাইকে আরও বেশি সতর্কতার সহিত কার্যক্রম চালানোর কথা বলা হচ্ছে।